বাংলাদেশে যদি পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা থাকে তাহলে কেন সন্ধ্যা 7টার পর দোকান বন্ধ করার নির্দেশ দেবে সরকার? জ্বালানি সংকট মোকাবেলায় সন্ধ্যা 7টার পর দেশের সব মার্কেট ও শপিং মল বন্ধ। কেন বিদ্যুতের সাশ্রয়ের জন্য কর্মঘণ্টাকে সকাল 9টা হতে বিকাল 4টা পর্যন্ত কমিয়ে আনা হলো? জ্বালানি সংকটের কারণে পরিবর্তিত হয়েছে সরকারি অফিসের সময়সূচি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। বিদ্যুৎ উৎপাদনকারী এলএনজি গ্যাসের দাম হঠাৎ কেন দ্বিগুণ হয়ে গেল? মূলত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছে বাংলাদেশ সরকার। আর এই সব কিছু একটা দিককেই নির্দেশ করে, সেটি হলো বিদ্যুতের মূল্য বৃদ্ধি। আর সেটি দেখানোর জন্য পর্যাপ্ত প্রমাণ আমার কাছে রয়েছে। গত 2 এপ্রিল আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে বলেন, কান্ট্রিজ টোটাল পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি ইজ নাও 32,332 মেগাওয়াট, অফ হুইচ গ্রিড বেস পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি স্ট্যান্ড অ্যাট 28,919 মেগাওয়াট। অর্থাৎ বাংলাদেশে মোট 32,000 মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে এবং গ্রিড বেস পাওয়ার জেনারেশন 28,919 মেগাওয়াট। গ্রিড বেস পাওয়ার বলতে বোঝায় যে বিদ্যুৎ তৈরি করা হয় তা বিশাল খুঁটি এবং তারের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়াকে ডেস্কো বা পল্লী বিদ্যুতের লাইন গ্রিড ভিত্তিক বিদ্যুৎ। আর যদি বাড়িতে সোলার প্যানেল থাকে যা কেবল আপনার ঘরের বাতি জ্বালায় এবং অন্য কোনো লাইনের সাথে সংযুক্ত নয়, তবে সেটি অফ গ্রিড বা গ্রিড বহির্ভূত বিদ্যুৎ। মন্ত্রী এখানে আরও বলেন, on an average 14,500 to 15,000 megawatt of electricity is being generated daily as of March 2026 depending on demand। অর্থাৎ চাহিদার অনুসারে প্রতিদিন 14,500 থেকে 15,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সময় টিভির আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পিক ইলেকট্রিসিটি ডিমান্ড ইজ অ্যারাউন্ড 16,000 টু 18,000 মেগাওয়াট। বাংলাদেশের সর্বোচ্চ বৈদ্যুতিক চাহিদা 16,000 মেগাওয়াট থেকে 18,000 মেগাওয়াট পর্যন্ত। কিন্তু বাংলাদেশে যদি পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে এত লোডশেডিংয়ের কারণ কি? আর সেইটি বিশ্লেষণ করেছে দ্য ডেইলি স্টারের এই প্রতিবেদনে। এখানে বলা হয়েছে, জ্বালানির ঘাটতির কারণে পিক আওয়ারে প্রায় 2,000 মেগাওয়াট বিদ্যুতের ডেলিভারি করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের প্রায় 43.13% বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাসের মাধ্যমে এবং এইচএফও ও এইচএফডি ক্রমান্বয়ে 19.51 এবং 2.66% পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে। এইচএফও এবং এইচএসডি মূলত লিকুইড ফুয়েল বা ফার্নেস অয়েল ও ডিজেল, যা পিক আওয়ারে ব্যবহার করা হয় এবং এটি খুবই ব্যয়বহুল। এর পরবর্তীতে রয়েছে কয়লা, যার উৎপাদন করে প্রায় 26.86% বিদ্যুৎ। এর পরবর্তী যে সকল বিষয় রয়েছে তার একটি হচ্ছে ইম্পোর্টেড, অর্থাৎ আমদানি করা হয়। 4.01% বিদ্যুৎ আমদানি করা হয়। এখন আসল বিষয়টা হচ্ছে এই গ্যাসের থেকেই প্রায় 43% বিদ্যুৎ আমাদের দেশে উৎপাদিত হয়। আর 43% বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ন্যাচারাল গ্যাস এলএনজি 21% বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। মজার বিষয় হলো এটি, Qatar is the largest supplier, providing roughly 50% to 75% of the country's total LNG imports। অর্থাৎ দেশের মোট এলএনজি প্রায় 50 থেকে 75%ই কাতার থেকে আমদানি করা হয়। বাকি কিছু শতাংশ ওমান এবং ইউনাইটেড স্টেট থেকে আমদানি করা হয়। আর আসল ঘটনা শুরু হয় দ্য ডেইলি স্টারের এই রিপোর্টের থেকে। এইখানে বলা হয়েছে, বাংলাদেশের এনার্জি সিকিউরিটি ইজ আন্ডার প্রেসার, ফ্রেশ প্রেসার অ্যাজ ওয়ার ইন দ্য মিডল ইস্ট। যেহেতু আমাদের প্রায় 50 থেকে 75% বিদ্যুৎ কাতার থেকে আমদানি করা হয়, আর যুদ্ধের কারণে স্ট্রেট অফ হরমুজ এখন বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে আমরা পর্যাপ্ত এলএনজি সরবরাহ করতে পারিনি। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, দ্য ইউএস ইসরায়েল ওয়ার অন ইরান
has disrupted supply of oil, LNG, fertilizer and sulfur through the shipping channel. অর্থাৎ ইউএস এবং ইসরায়েলের যুদ্ধের কারণে ইরান স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে এবং সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে সঠিক সময়ে জ্বালানিগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে না, যার ফলে LNG প্রাইস হ্যাভ অলমোস্ট ডাবলড ফ্রম প্রি-ওয়ার লেভেল অফ অ্যারাউন্ড 10 to 12 পার MMBTU। MMBTU হচ্ছে মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট, যার মাধ্যমে গ্যাস এর পরিমাপকে বোঝানো হয়। এখন যুদ্ধের আগে যার দাম ছিল $10 থেকে $12, ক্রমান্বয়ে তার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ডাবল বা তারও বেশি। 17 মার্চ আমাদের সরকারের একটি ক্যাবিনেট কমিটি সিঙ্গাপুর থেকে 2টি স্পট LNG কার্গো ক্রয়ের সিদ্ধান্ত নেয়, আর সেইখানে দ্য ফার্স্ট কার্গো, প্রথম কার্গোটির দাম পড়ে প্রায় $20.96 পার MMBTU এবং দ্বিতীয়টির দাম পড়ে $20.92 পার MMBTU। আর এই জাহাজগুলো আনুমানিক এপ্রিলের 15 থেকে 22 তারিখের মধ্যে দেশে পৌঁছাবে। এছাড়াও লাস্ট উইক দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু পারচেজ 3 মোর কার্গোস, আরো তিনটে কার্গো কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার ফ্রম সাউথ কোরিয়া অ্যান্ড ইউকে বেস কোম্পানি। অর্থাৎ সাউথ কোরিয়া এবং ইউকে বেস কোম্পানির থেকে আরো 3টি কার্গো ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে এর দাম পড়বে মোর দ্যান ডাবল ডিসেম্বর প্রাইস। অর্থাৎ 25 সালের ডিসেম্বরে এর যা দাম ছিল এখন তার ডবল দামে এটিকে কিনতে হচ্ছে। এখানে আরো বলা হয়েছে সেই জাহাজগুলি আনুমানিক এপ্রিলের 5 এবং 13 তারিখের মধ্যে দেশে পৌঁছাবে, আর এইখানে এক একটা কার্গোর দাম পড়েছে $21.58 করে, যেটা ইউকে বেস এবং সাউথ কোরিয়ান বেস থেকে যে 2টি কার্গো কেনা হয়েছে তাদের দাম পড়বে $20.76 পার MMBTU। এর পূর্বে পেট্রোবাংলা আরো 2টি ইমার্জেন্সি LNG কার্গো মার্চ মাসে কিনেছিল এবং এর দাম পড়েছিল নিয়ারলি 3 টাইম ডিসেম্বর প্রাইস। অর্থাৎ ডিসেম্বর মাসের দামের 3 গুণ বেশি দাম দিয়ে তাদের এটা কিনতে হয়েছে। ওয়ান কার্গো ওয়াজ পারচেজ ফ্রম US বেসড গানবোট at 28.28 per MMBTU while the second VTOL cost 23.08 per MMBTU। অর্থাৎ যদি ডিসেম্বর মাসের LNGর দামের সাথে তুলনা করা হয় তাহলে ডিসেম্বর মাসে LNGর দাম ছিল $9.99 পার MMBTU। অর্থাৎ বাংলাদেশ প্রায় 2 থেকে 3 গুণ বেশি দামে LNG ক্রয় করছে। মোট কথা যে LNG গ্যাসের ব্যবহারের মাধ্যমে দেশের 43% বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই LNG গ্যাসের দাম ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, আর বাধ্য হয়ে আমাদের সরকার 2 থেকে 3 গুণ বেশি দামে সেই LNG গ্যাস ক্রয় করছে। এখন আসল প্রশ্ন হলো, আসলেই কি বিদ্যুতের দাম বাড়বে? সরকার আপাতত চেষ্টা করছে বিদ্যুতের দাম না বাড়াতে। তারা ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে বিভিন্ন ঋণ সংগ্রহ করছে, কিন্তু বাস্তবতা হলো গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদনেরও খরচ বৃদ্ধি পায়, আর দীর্ঘ সময় ধরে সরকার এই ভর্তুকি দিয়ে চালাতে পারবে না। সেজন্য সর্বোপরি একথাই বলা যায়, স্বল্প সময়ে বিদ্যুতের দাম হয়তো বাড়বে না, 6-7 মাস কিংবা 1 বছর হয়তো এই সময়ে বিদ্যুতের দাম বাড়বে না, কিন্তু লোডশেডিং হতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনা অনেক। এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।